ক্লান্ত অপরাহ্নের শেষ প্রহর, হরিদ্রাভ আকাশটি আবৃত সিঁদুর রাঙা মেঘে। বায়ু চলাচলের অভাবে বাড়ির সাথে লাগোয়া কাঠগোলাপের গাছটি নিষ্প্রাণ প্রায়। মাঝে মধ্যে দুই একটা পাখি উড়াল দিতেই প্রাণোচ্ছল মনে দুলিয়ে উঠছে সে। আকস্মাৎ প্রশান্ত নিস্তব্ধ পরিবেশটা বিক্ষুব্ধ করল কেউ। চারদিক কম্পিত করে গাড়ির হর্ন বাজলো, জানান দিল কারো আগমনের। অপেক্ষার প্রহর যেন তখনই ভাঙল। হর্নের আওয়াজ শুনে নিতু মাথায় কাপড় টেনে রুম থেকে বেরিয়ে এলো। স্থির চিত্তে এগিয়ে গেল বৈঠকখানার দিকে। কয়েক কদম চলে থমকালো সে। পর্যবেক্ষণিক দৃষ্টিতে চোখ বুলালো আশেপাশে। সবই অপরিচিত মুখ, তবুও অপরিচিত মানুষের ভিড়ে আনমনে খুঁজে বেড়ালো পরিচিত সেই মুখ। অবশেষে অগণিত মানুষের ভিড়ে ক্ষুদ্র ফাঁকের মধ্য দিয়ে দেখা মিলল কাঙ্ক্ষিত মানুষটির। পরক্ষণেই ঠোঁটের কোণে ঠাঁই পেল সরু এক হাসি। বুক চিরে বেরিয়ে এলো স্বস্তির নিঃশ্বাস। দিন শেষে রাদিন সাহেবকে সাথে নিয়ে ফিরেছে আরিয়ান। আশেপাশের মানুষদেরও খোঁজ এখনই মিলল। অবশ্য ছোটরা আগেই ফিরে এসেছিল, তবে নিতুর ঠিক মতো কথা বলা হয়ে ওঠেনি কারো সাথে। দুপুরে এক ঝলক আরিয়ানের মা নীলুফার সাথে দেখা হলেও পরবর্তীতে আর হয়নি। কিঞ্চিত সময়ের জন্য এসে ফ্রেশ হয়ে সকলের জন্য বৃহৎ আকৃতির টিফিন বক্সে খাবার পুরে নিয়ে যান। এখনই ফেরেন সবার সাথে। উৎকণ্ঠা, ব্যগ্রতা, ক্লান্তি স্পষ্ট সকলের মুখপানে। রাদিন সাহেব যে এই বাড়ির অতি গুরুত্বপূর্ণ ও মান্যগণ্য ব্যক্তি তা বোঝার বিকল্প নেই। রাদিন সাহেব মাথা হেলিয়ে শুয়ে আছেন সোফায়। পাশে বয়স্ক এক ব্যক্তি গম্ভীর্যপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন নিচের দিকে। নিতু এক পলক তাকালো তার পানে। ভেবে নিল তিনি সম্ভবত আরিয়ানের নানা সমীর শেখ। হঠাৎ ভরাট কণ্ঠে তিনি বলে ওঠেন, কাল রাত থেকেই সকলে অনেক দৌড়াদৌড়ি করেছ, এখন একটু রেস্ট নাও আর রাদিনকে ওর রুমে শুয়ে আসো। ভিড়ের মাঝখানে একজন মধ্যবয়স্ক ব্যক্তি বলে ওঠেন, আচ্ছা আব্বা। সমীর শেখ উঠে নিজ রুমে চলে যেতেই বাকিরাও ধীরে ধীরে নিজের রুমের দিকে এগিয়ে গেল। আরিয়ান, নাহিদ ও আরো একজন মিলে রাদিন সাহেবকে নিজ কক্ষে পৌঁছে দিলেন। নিতু সবই রুমের এক পাশে দাঁড়িয়ে দেখলো, কিন্তু কোনো শব্দ করলো না। আসলে এই মুহূর্তে তার কি বলা উচিত বা করা উচিত সে বুঝে উঠতে পারলো না। কিছু মুহূর্ত নীরবেই কেটে যেতে নীলুফা এসে দাঁড়ান নিতুর নিকটে। হাতের তর্জনী দিয়ে নাকের ডগা থেকে চশমাটা পেছনের দিকে ঠেলে নিয়ে মন্থর কণ্ঠে বলে, তখন তারাই ছিলাম বলে খোঁজ খবর নিতে পারিনি। তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? খাওয়া দাওয়া করেছো ঠিক মতো? নিতু হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বলে, জি মা, জানি সবই অচেনা তোমার, তবে পরিবেশটা এখন প্রতিকূলে, বুঝতে পারছো? সব ঠিক হোক, আমি ধীরে সুস্থে সবার সাথে তোমায় পরিচয় করিয়ে দেব। নিতু নিচু কণ্ঠে বলে, সমস্যা নেই মা, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে, আপনি ফ্রেশ হয়ে নিন। যাচ্ছি, তুমি এখন রুমে যাও। নিতু আলতো ভাবে মাথা নাড়ালো। নীলুফা চলে যেতেই নিতুও ঘুরে দাঁড়ালো, এগিয়ে গেল তার জন্য বরাদ্দ করা রুমের দিকে। বিছানার উপর পা তুলে বসে আনমনে ফেসবুক স্ক্রল করছে নিতু। কখনো বা ইনস্টাগ্রামের চক্কর দিয়ে ইউটিউবে ঢুকছে। মন বসছে না কিছুতেই। অবশেষে বৃত্তৃষ্ণায় চ উচ্চারণ করার মতো শব্দ করে পাশে ফোনটা ফেলে দিল নিতু। পরিচিত মানুষগুলো আজ নামের পাশে সবুজ বাতিটি জ্বালাতে নারাজ। সময় যেন আজ এগুতেই চাইছে না। নিতু বিরক্তিতে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। গভীর দৃষ্টিতে তাকালো ওয়াশরুমের দরজার দিকে। ভেতর থেকে এখনো টুপুর টাপুর পানির শব্দ আসছে। নিতু দৃষ্টি ঘুরিয়ে দেয়াল ঘড়িতে সময় দেখলো একবার। প্রায় 1 ঘন্টার বেশি হতে চলল আরিয়ান ওয়াশরুমে। বের হওয়ার নামগন্ধ নেই তার। নিতু বিড়বিড় করলো, এই মানুষটা এতক্ষণ লাগিয়ে ওয়াশরুমে করছেটা কি? সোনার তরী খুঁজে পেয়েছে নাকি ভেতরে? এত সময় তো মেয়েদেরও লাগে না। কথাটা শেষ হওয়ার পূর্বেই ওয়াশরুমের দরজা খুলে আরিয়ান বেরিয়ে এলো। সিক্ত গায়ে কালো রঙের টি শার্টটি আটসাট হয়ে আছে। মাধুর্য বাড়াচ্ছে স্নিগ্ধ মধুর। চিবুক গড়িয়ে আধো ভেজা চুলগুলো থেকে পানি পড়ছে টিপটিপ করে। এক হাতে তোয়ালে ধরে কোনোরকম চুলগুলো মুছে নিচ্ছে সে। হাব ভাব এমন, কোনো মতে এই কার্যক্রিয়া শেষ করে বিছানায় যেতে পারলেই হয়। আরিয়ান কোনোরকম চুলগুলো মুছে তোয়ালেটা সাইডে রাখা একটি চেয়ারের ওপর মেলে দিল। অতঃপর কোনো দিকে না তাকিয়ে সোজা নিতুর পাশে এসে বিছানায় গা এলিয়ে দিল। দৃষ্টিতে ক্লান্তি ভর করা মাত্র আখি পল্লবের কপাট বন্ধ করে নিল। হঠাৎ আরিয়ান পাশে এসে শুয়ে পড়তেই নিতু কিছুটা ভরকে ওঠে। পরক্ষণে স্বাভাবিক হয়ে বলল, আপনার জন্য আলিয়া মামি 1 গ্লাস শরবত দিয়ে গিয়েছিলেন, এনে দেই, খাবেন? আরিয়ান চোখ বন্ধ রাখা অবস্থায় বলে, এখন খেতে ইচ্ছে করছে না, আমার জায়গায় না হয় তুমি খেয়ে নাও। আমি খেয়েছি, দুজনের জন্যই তো দিয়ে গিয়েছিল। আরিয়ান ক্লান্ত স্বরে উত্তর দেয়, ও আচ্ছা, তুমি দুপুরে খেয়েছিলে? আপনি খেয়েছিলেন? না। নিতু অবাক হয়ে বলে, এখনো খাননি কেন? সেই সকালে খেয়েছিলেন তো। আরিয়ান ছোট করে বলে, সময় পাইনি। তাহলে কিছু খেয়ে না হয় ঘুমান। নিতু আর কথা বাড়ালো না, নীরব থাকলো। অতঃপর বাহির থেকে নিতুর জন্য নীলুফার ডাক পড়তেই নিতু এক পলক আরিয়ানের পানে তাকিয়ে স্থির চিত্তে বেরিয়ে গেল রুম থেকে।
রাতে খাবারের পর্ব আজ দ্রুতই চুকে গেছে। সকলে ক্লান্ত থাকায় আগেভাগে রাতে খেয়ে ঘুমোতে চলে গেছে। নীলুফা আজ চাইছিলেন সকলের সাথে নিতুর পরিচয়টা ভালোভাবে করিয়ে দিতে, কিন্তু সকলের অবসন্ন বিষণ্ণ ভাব দেখে দমে গেলেন তিনি। ভাবলেন পরিস্থিতি ঠিক হলে এসব করা যাবে। শুধু সবাইকে এতটুকুই জানালেন নিতু তার বড় বউ। অতঃপর আরিয়ানের কাজিন মাহিনের বিয়ে নিয়ে আলোচনা ওঠে। রাদিন সাহেবের সুস্থ হতে কিছুটা সময় প্রয়োজন, বিধায় তারা কনে পক্ষের সাথে আলাপ আলোচনা করে বিয়েটা পিছিয়ে নেয়। সকল গুরুত্বপূর্ণ কার্যকলাপ শেষ করে ক্লান্ত শরীর নিয়ে যে যার রুমে ছুটে সামান্য বিশ্রামের আশায়। দ্রুত ঘুমানোর অভ্যাস না থাকায় নিতু নিজের মুঠোফোনে দৃষ্টি স্থির করলো। আরিয়ান তার পাশে শুয়ে আছে, মাঝে মধ্যে এপাশ ওপাশ করে মাথায় হাত বোলাচ্ছে আর বিরক্তিতে মৃদু শব্দ করছে। স্থির থাকতে চাইছে, কিন্তু কোনো এক কারণবশত পারছে না। আরিয়ানের এমন কার্যক্রম নিতুর দৃষ্টিতে ধরা পড়তেই নিতু মুঠোফোনটা বন্ধ করে বালিশের পাশে রেখে দিল। মিয়ে যাওয়া স্বরে জিজ্ঞাসা করলো, আপনার কি মাথা ব্যথা করছে? আরিয়ান অস্পষ্ট স্বরে বলল, কথাটা কর্ণগোচর হওয়া মাত্র নিতুর কি হলো কে জানে। নিজ উদ্যোগে আরিয়ানের কিছু কাছে এগিয়ে গেল, ইতস্তভাবে স্পর্শ করলো তার কপাল। জ্বর আছে কিনা বোঝার চেষ্টা করলো। বিগত রাত থেকে জার্নি করছে মানুষটা, শরীর খারাপ করবে এটাই স্বাভাবিক। জ্বর নেই। নিতু কপাল থেকে হাত সরিয়ে ওষুধ খাবে কিনা জিজ্ঞাসা করতে চাইল, তবে কোনো জড়তার কারণে পারল না। বেশ কিছুক্ষণ নিভৃতে কেটে যাওয়ার পর মুহূর্তেই আরিয়ান নিতুর দিকে ঘুরে ওর কোমর জড়িয়ে ধরল। আধো আধো কণ্ঠে বলে, মাথা ধরেছে খুব, চুলগুলো একটু টেনে দিবা? আরিয়ানের এহেন কাণ্ডে নিতু চমকালো, বেশ চমকালো। সর্বাঙ্গ জুড়ে বয়ে গেল অজানা শিহরণ। হিম হয়ে আসলো হাত পা, ঈষৎ কাঁপানো ধরল। মুখের খেই হারিয়ে শুধু ড্যাব ড্যাব দৃষ্টিতে তাকিয়ে রইল। তবে আরিয়ানের আদুরে আবদারটি মনে সূচের ন্যায় বিঁধল। নাকচ বা উচ্চ বাক্য ব্যবহার করতে পারল না আরিয়ানের বিপরীতে। খানিকটা ইতস্ত করেই নীরবে হাত টেনে নিয়ে গেল আরিয়ানের চুলের দিকে। খুব সন্তর্পণে চুলগুলো টেনে দিতে লাগলো। মাথায় নরম হাতের স্পর্শ পেতেই আরিয়ানের ঠোঁটের কোণে ফুটে উঠল কিঞ্চিত হাসির রেখা। আনমনেই প্রস্তুতি নিল প্রগাঢ় তন্দ্রায় ডুব দেওয়ার। ভোরের আলো ফুটতে শুরু করেছে কিঞ্চিত প্রহর পূর্বে। হিম অনলে স্নিগ্ধ পরিবেশ, পাখির কিচিরমিচির শব্দ গুঞ্জিত হচ্ছে বৃক্ষের আঁকেবাঁকে। সাধারণ দিনকার তুলনায় আজ ঘুমটা আগে ছুটে গেল নিতুর। নিচ থেকে নাকি পাখির মিষ্টি ধ্বনিতে তা বলা মুশকিল। চোখ ভর্তি ঘুম নিয়ে পিটপিট করে চাইল সে। ঈষৎ নড়ার চেষ্টা করতে গিয়ে অনুভব হলো সে কারো দৃঢ় বন্ধনে আবদ্ধ। ভুরু কুঁচকে এলো তার, চোখ টানটান করে তাকালো। আরিয়ান বিগত রাতের ন্যায় ওর কোমর জড়িয়ে ধরে শুয়ে আছে, গভীর তন্দ্রায় বিভোর সে। আরিয়ানকে নিজের নিকটে দেখে মুহূর্তেই এক মুঠো রক্তিম আভা ছেয়ে গেল নিতুর মেদহীন গালে। লজ্জায় দৃষ্টি নত করল সে। নীরবেই একবার নিজের অবস্থান পর্যবেক্ষণ করলো। কাল আরিয়ানের চুলে হাত বুলিয়ে দিতে দিতে কখন যে বসে থাকা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিল তার জানা নেই। মাথাটা বোধহয় দীর্ঘ রাত্রি যাবৎ একপাশে হেলেই ছিল, যার দরুন এখন মেরুদণ্ড ও ঘাড়ের চারপাশে সূক্ষ্ম ব্যথার আবির্ভাব হতে শুরু করেছে। নিতু এক্সারসাইজ করার মতো আলতোভাবে কয়েকবার ঘাড় দুদিকে কাত করলো। ব্যথা কমলো না, আগের ন্যায় রইল। নিতু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো আরিয়ানের পানে। ঘুমন্ত অবস্থাতে বড্ড নিষ্পাপ লাগছে তার মুখখানি। আদুরে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে আছে সে। ঘন চুলগুলো প্রচন্ড এলোমেলো, ঘুমের মাঝে চোখের পাতা ঈষৎ নড়ছে। নিতু নিভৃতে মুস্কি হাসে, আনমনে হাত বাড়িয়ে আরিয়ানের এলোমেলো চুলগুলো বিন্যস্ত করার ক্ষীণ চেষ্টা চালালো। আকস্মাৎ আরিয়ান নড়ে চড়ে উঠে নিতুকে আরো নিবিড়ভাবে ছুঁয়ে দিতে সে অনুভূতির শিহরণে পুরো জমে গেল। প্রখর কাঁপন ধরল সর্বাঙ্গে, লজ্জায় কুকড়ে গেল মন আর হৃদয়। বেশ কিছুক্ষণ সময় শব্দহীন কেটে যাওয়ার পর নিতু স্বাভাবিক হয়। আপন ভাবনায় ডুব দিল সে, মেলাতে চেষ্টা করলো কিছু সমীরণ। অবাক হলো নিজের কর্মকাণ্ডেই। যেখানে রুদ্রর সাথে রিলেশনে থাকাকালীন সে কখনো রুদ্রকে তার হাত পর্যন্ত ধরতে দেয়নি। রুদ্র হাত ধরতে চাইলে নিতু কড়া বাক্য শোনাতে পিছুপা হয়নি। সেখানে আজ এই মানুষটা তাকে এইভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, তাও সে টু শব্দ পর্যন্ত করছে না। কেন? উত্তর পেল না নিতু। তবে সে বেশ বুঝতে পারছে আজ তার হৃদয়ে অজানা এক ভালো লাগায় বন্দী। রুদ্রর সাথে থাকাকালীন কখনোই তার এইরকম অনুভূতি হয়নি যেমনটা আরিয়ানের সাথে হয়। আরিয়ানের নাম শোনা মাত্রই এখন তার হৃদস্পন্দন তড়িৎ বেগে বাড়তে শুরু করে। ভালো লাগা যেন জোয়ার বয়ে আনে। নিজের মধ্যে পরিবর্তনগুলি দেখে নিতু নিজেও বিস্মিত, বিমূঢ়, হতবাক। তার নিজের কাছে করা প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই একটিরও। তপ্ত নিঃশ্বাস ফেলল সে। কিছুক্ষণ আরিয়ানের পানে তাকিয়ে থেকে জানালার দিকে বাইরে তাকালো। সূর্যের উত্তাপ বাড়তে শুরু করেছে, বেলা বাড়ছে। নিতু এইবার খুব সতর্কতার সাথে আরিয়ানের কাছ থেকে নিজেকে সরিয়ে নিল। খেয়াল রাখলো কোনোভাবে যেন আরিয়ানের ঘুম না ভাঙে। মানুষটাকে আরো কিছু প্রহর শান্তিতে ঘুমোতে দিতে চাইছিল, নাকি এমন অবস্থায় তার সামনে বিড়ম্বনায় পড়তে চাইছিল না বলে
এই চাওয়া পোষণ করা সেটা নিতুই ভালো জানে। আরিয়ানকে পাশে শুইয়ে দিয়েই বিছানা ছাড়ল নিতু। ঢিলে হয়ে আসা হাত খোপাটা খুলে পুনরায় ভালো মতো হাত খোপা করে নিল। নিজে জামাকাপড় ঠিকঠাক করে চলে গেল ওয়াশরুমে। সকালে নাস্তা শেষে ড্রয়িং রুমে বাড়ির মধ্যস্থ যুবতী কিশোরীর দল গোল করে বসলো নিতুকে নিয়ে। বিভিন্ন কথার আসর বসেছে ওকে নিয়েই। নিতু নম্রতার সাথেই সকল প্রশ্নের উত্তর দিচ্ছে। সকালে ওঠার পর থেকেই নীলুফা বেগম ধীরে ধীরে সকলের সাথে ওর পরিচয় করিয়ে দিয়েছে, যার দরুন কিছু ঘন্টার ব্যবধানেই সে কৌতূহলের বস্তু হয়ে উঠেছে ছোট বড় সকলের জন্য। দীর্ঘ সময় তাদের মাঝে থাকার পর তাদের কথার প্রেক্ষিতে নিতু যতটুকু জেনেছে তা হলো, আরিয়ানের মা নীলুফা বেগমরা 4 ভাই বোন। তিনি বংশের 3য় সন্তান। বড় 2জন ভাই হচ্ছেন রাদিন আর রাসেল। ছোট জনের নাম ইমদাদুল। 3 ভাই একত্রেই বউ বাচ্চা নিয়ে তাদের বাবা সমীর শেখের ছায়াতলেই থাকেন। তাদের মা মারা গেছেন কয়েক বছর পূর্বেই। ছোট জন চাকরিজীবী হলেও বাকি 2জন সমীর শেখের সাথেই হোটেলের ব্যবসায় নিয়োজিত। অবশ্য নীলুফাও তার বাবা এবং ভাই রাদিনের সাথেই ব্যবসায় আছেন। সেই সূত্রে কয়েকটি রেস্তোরাঁর মালিকানা এখন তারই হাতে। তবে আরিয়ানের বাবাকে নিয়ে তেমন কোনো তথ্য দেয়নি। কথায় কথায় আরিয়ানের বাবার বিষয়ে উঠলেও মুহূর্তেই তা নীলুফা বেগম সূক্ষ্মভাবে নিজের কথার ভাঁজে ঘুরিয়ে ফেলেন। অর্ধ আধো তথ্যে নিতু পড়ে যায় ধোঁয়াশায়। সাথে কিছুটা সন্দেহ হয় নীলুফা কিছু একটা লুকাচ্ছেন, কিন্তু পরবর্তীতে আর তেমন একটা আমলে নেয় না বিষয়টা। অন্যদের দিকে মনোযোগ স্থির করে। আড্ডা শেষে ইমদাদুলের স্ত্রী রোকেয়া কিছুটা ঠেস দিয়েই বলেন, মেয়ে দেখতে মাশাআল্লাহ, তবে গায়ের রংটা একটু চাপা। আমার ভাইয়ের মেয়ের কথা বলেছিলাম না তোমার আরিয়ানের জন্য, ওর চামড়া এর থেকে বেশি পরিষ্কার ছিল। দেখতেও তো পরীর চেয়ে কম ছিল না, কিন্তু তুমি তো গুরুত্ব দিলা না। ওকে কিন্তু আমাদের আরিয়ানের পাশে ভালোই মানাতো। কথাটা কর্ণপাত হওয়া মাত্র মন ক্ষুণ্ণ হলো নিতুর। আধার নামলো মুখে। খুবই কষ্টে ঠোঁটের কোণে লেগে থাকা সৌজন্যমূলক হাসিটুকু বিলীন হতে দিল না, স্থির রাখলো। তার গায়ের রং অতিরিক্ত চাপা না হলেও ছোটবেলা থেকে প্রায়শই এই ব্যঙ্গাত্মক উক্তি তাকে শুনতে হয়েছে। তখন ক্ষণিকের জন্য মন খারাপ হলেও এতটা খারাপ লাগেনি যতটা না আজ লাগছে। তার মন খারাপের উৎস সে জানে না। হতাশাজড়িত নিঃশ্বাস ফেলে সে আর চোখে তাকালো নিজের শাশুড়ি নীলুফার দিকে। নীলুফার মুখ ছেয়ে আছে কাঠিন্য ভাব। হাতের তর্জনী উঠিয়ে নাকের ডগা হতে চশমাটা পেছনের দিকে ঠেলে দিয়ে স্বগতোক্তি কণ্ঠে বলল সে,